হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো। তো তোমরা সবাই জানো যে মক টেস্ট 3 আমরা অলরেডি কন্ডাক্ট করেছিলাম সাব ইন্সপেক্টর প্রিলিম এক্সামের জন্য, যেটা হতে চলেছে অক্টোবরের 12 তারিখে। ওকে, তো কিছু বলার নেই, নতুন করে তোমরা সব কিছু জানো। তো মক টেস্ট 3 এর অঙ্কের প্রশ্নগুলো সলিউশন আমরা দেখবো। যারা এখনও টেলিগ্রাম জয়েন করোনি তারা এক্ষুনি জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা মক টেস্ট পিডিএফ ডাউনলোড করে মক টেস্ট দিতে পারবে। ওকে, দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, মিস্টার জেকব কী করছেন, 17,500 টাকাকে দুটো ভিন্ন স্কিম এ এবং বিতে বিনিয়োগ করছে। ওকে, দেখা গেল যে এ স্কিমের রেট অফ ইন্টারেস্ট কত 20% আর বি স্কিমের রেট অফ ইন্টারেস্ট 7.5%। বলছে যদি 2 বছরের মোট অর্জিত সুদের পরিমাণ 3,772 টাকা হয় তাহলে এ স্কিমে সে কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে আমি বলেছি তোমাদের যে যখনই একটা জিনিসকে দুটো পার্টে ভাগ করা হয় তখনই আমাদের মনে রাখতে হবে যে এখানে সামহাউ অ্যালিগেশন কাজ করছে, সামহাউ অ্যালিগেশন প্রসেসটি কাজ করছে। এবার এখানে অ্যালিগেশন কাজ করাবো কী করে? আমাকে দেখতে হচ্ছে 17,500 টাকাকে আমি দুটো স্কিমে ভাগ করেছি, এ স্কিম আর বি স্কিম। এবার যদি আমি একে ভাগ না করতাম এবং যদি এটাকে একটা যে কোনো স্কিমেই রাখতাম এবং সেখান থেকে যদি 2 বছরে আমার 3,775 টাকা আমি ইন্টারেস্ট পেতাম, তাহলে কত পার্সেন্টেজ ইন্টারেস্ট পেতাম? কারণ কি এখানেও রেট অফ পার্সেন্টেজ, এখানেও রেট অফ পার্সেন্টেজ, তাহলে আমাকে যদি এখানে রেট অফ পার্সেন্টেজ পেয়ে যেতাম তাহলে দেখো রেট অফ পার্সেন্টেজে আমি অ্যালিগেশন করতে পারতাম। তো এটাই হচ্ছে আমার মেন বুঝতে হবে। এবার দেখো 3,775 টাকা আমি কী পাচ্ছি, কত বছরে পাচ্ছি? 2 বছরে পাচ্ছি। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত? যদি আমি 3,775 টাকাই আমি একটা স্কিম থেকে পেতাম, তাহলে 2 বছরের ইন্টারেস্ট থেকে আমি 1 বছরের ইন্টারেস্টে আসবো কী করে? 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট কত টাকার ওপর? না 17,500 টাকার ওপর, 17,500 টাকার ওপর। দ্যাটস ইট। তাহলে এটাই হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। এখানে জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো, গল্প শেষ। তাহলে দেখো দুটো শূন্য ক্যান্সেল আউট করে দেবে একে। 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 75 এখানে লাস্ট ডিজিট, এখানে 75। তাহলে 25 সাথে 175, 25 1 কে 25, 12 127, 25 5 125, 25 1 কে 25, 151/14%। তাহলে 151/14% হয়ে গেল কি ওভারঅল আমার রেট অফ পার্সেন্টেজ। ব্যাস, তাহলে আমি এইখানে যে ব্যক্তিকে বসানোর কথা ছিল তাহলে আমি পেয়ে গেলাম 151/14। ব্যাস, 151/14 এখানে লিখে দাও। তাহলে আমি জানি যে স্কিম এর রেট অফ ইন্টারেস্ট কত, স্কিম বি রেট অফ ইন্টারেস্ট কত। স্কিম এর রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 20%। স্কিম বির কত ছিল? 7.5%। আর আলটিমেট এখানে কত হলো? 151/14%। ইটস নট ইট বলবো, একদম ঠিক। তাহলে এবার দেখো এখানে যে আছে ভগ্নাংশ, আমি বলেছি ভগ্নাংশকে এড়ানোর জন্য আমি কী করবো, এই ভগ্নাংশের হরে যে বসে আছে তাকে দিয়ে প্রত্যেকটা ইন্টারেস্টকে গুণ করে দেবো। তার মানে 14 × 20, এখানে 7.5 × 14, আর এখানে ইন্টু 14 করলে জাস্ট কী হবে, নিচের 14টা কী হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, গল্প শেষ। এবার দেখো 14 × 20 করলে কত হয়, আর 7.5 × 14 করলে কত হয়? 14 × 20 করে কত হবে না 280%। আর 7.5 × 14, তাহলে 7.5 × 2 করলে 15 সাথে হচ্ছে 105%। ইটস নট ইট, একদম ঠিক। অ্যালিগেশন করলে 151, 280 থেকে 151 বিয়োগ করলে কত হচ্ছে? 9, এখানে হচ্ছে তোমার কত 2, আর এখানে হচ্ছে 129%। আর এখানে হচ্ছে 151 - 105 46%। তাহলে এবার এদের যখন রেশিও করবো পার্সেন্টেজ কী হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। তাহলে 46:129, এই যে ফাইনাল রেশিওটা আমি পেলাম, এটা কিসের রেশিও? না এই 17,500 টাকাকে ভাগ করেছিলাম না, যাকে আমি ভাগ করেছিলাম আলটিমেট সেই রেশিওই পাবো লাস্টে এসে। তাহলে 17,500 টাকাটা দুটো স্কিমে আমি 46:129 এই দুই পার্টে এই রেশিওতে আমি কী করেছিলাম? দুটো পার্টে ভাগ করেছিলাম। তাহলে আলটিমেট এদের টোটাল সাম কত? 129 প্লাস 46 করলে কত হয়? 30 আর 45 মানে হচ্ছে 175। তাহলে এই 175 ইউনিট রিপ্রেজেন্ট করছে কাকে? না 17500-কে। কত গুণ? না 100 গুণ। আমাকে বলেছে কি না স্কিম এতে কত টাকা বিনিয়োগ করেছিলাম। স্কিম এ কাকে রিপ্রেজেন্ট করছে? না এই যে 46 ইউনিটকে। তাহলে 46 × 100, দ্যাট ইজ 4600 টাকা আমি স্কিম এতে কী করেছিলাম? ইনভেস্ট করেছিলাম। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো এর থেকে ইজি ক্যালকুলেশন বা ইজি প্রসেস এই প্রশ্নের হয় না। ওকে, দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে, একটি ট্রেন একটি 99 মিটার দীর্ঘ ব্রিজ পার হতে 61 সেকেন্ড সময় নেয়। আর আমরা জানি ট্রেন যখন কোনো ব্রিজকে অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস কি ব্রিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে নিজের দৈর্ঘ্য ধরলাম টি। তাহলে এই যে দৈর্ঘ্য যাচ্ছে কত সময় যাচ্ছে? না 61 সেকেন্ডে। তাহলে আমরা ডিস্টেন্স বাই টাইম করলে কী পাবো? স্পিড পাবো। কার স্পিড? ট্রেনের স্পিড। আবার দেখছি এই ট্রেনটি ব্রিজে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে পার হতে 52 সেকেন্ড টাইম নিচ্ছে। তার মানে টি দৈর্ঘ্য যাচ্ছে সে 52 সেকেন্ডে। যখন সেটা মানুষকে অতিক্রম করছে তখন সে নিজে দৈর্ঘ্যই যাবে। তাহলে টি দৈর্ঘ্য যাচ্ছে কত সেকেন্ডে? 52 সেকেন্ড। তাহলে এখানেও T/52 করলে কী পাবো? ট্রেনের স্পিডই পাবো। তার মানে বোথ সাইড কি একই ট্রেনের স্পিড, তার মানে কি ইকুয়াল হবে বোথ সাইড। তাহলে এখান থেকে আমার টি এর ভ্যালু খুব সহজে সেকেন্ডে নির্ণয় করা যাবে। দেখো 99 + T
আর এইটিকে প্যারানিয়ালেট বাই টি ইজিক্যাল টু কত 61/52। এরপর আমরা জানি যে কোনাকুনি গুণ করে টি এর ভ্যালু নির্ণয় করতে হয়। কোনাকুনি গুণ করে করার দরকার নেই, খুব সহজে করতে পারবো। 61 ওপরে নিচে 52, মানে কি উপরে বড় সংখ্যা নিচে ছোটো সংখ্যা, তাহলে ডিফারেন্স কত 9। তার মানে আলটিমেট কোনাকুনি গুণ করার পর টিগুলো একদিকে আনার পর আলটিমেট কত ভ্যালু বেরোবে না 90 বেরোবে। কত বেরোবে 90, তার মানে ডিফারেন্সটি যা হবে তত ইন্টু টি। তাহলে 90-র ভ্যালু কত হবে, এই নিচে যে বসে থাকবে হরে 52, তার সঙ্গে এখানে যে সংখ্যাটি আছে তাকে গুণ করলে যে ভ্যালু পাবো সেই ভ্যালু, তার 99 × 52। তাহলে এখন 9 কাটাকুটি হয়ে গেল, 11 গুণ, আর 52 × 11 করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে। কী করবো, 5 আর 2 লিখে দেবো, আর 5 আর 2 যোগফল মধ্যেখানে বসবে, তাহলে 572 হয়ে যাবে কারেক্ট আনসার অপশন এ। ওকে গাইস, নেক্সট প্রশ্ন। যদি 4x + y = 1, 4x - y = 4 হয়, তাহলে x y এর মান কত হবে? দেখেই এর আনসার করতে পারি। শুধু আমাদের বুঝতে হবে একটা জিনিস, যদি a⁴m = a⁴n হয়, যেটাকে আমরা বলি সূচকের নিয়ম, বাচ্চাবেলায় পড়েছিলাম, এদের এখানে এ হচ্ছে কি বেস, যদি বেস সমান হয় তাহলে পাওয়ারও সমান হবে, তার মানে কি m সমান হয়ে যাবে n। ওকে, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, ফার্স্ট ইকুয়েশনটি 4x + y = 1, আর 1কে আমরা কি লিখতে পারি 4⁴, কারণ কোনো একটা সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু সবসময় 1 হয়। তাহলে আমি এখানে কী করেছি, বেসকে সমান করেছি, তার মানে কি পাওয়ার সমান হবে এই নিয়ম অনুযায়ী। তাহলে x + y = কত হবে, 0 হবে। তাহলে x + y 0 হলে x সমান কী হবে, -y হবে। তার মানে x আর y এর ভ্যালু সেম, শুধু দুজনকার মধ্যে কী দেখতে পাচ্ছি ডিফারেন্স, না একজনকার প্লাস হলে একজন প্লাস হলে অপরজন মাইনাস, একজনকার প্লাস ভ্যালু হলে অপরজনকার মাইনাস ভ্যালু। তার মানে অবভিয়াসলি দুজনকার মাইনাস ভ্যালু আর দুজনকার প্লাস ভ্যালু, অপশন ডি আর অপশন বি ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল এ আর সি, যেখানে দেখতে পাচ্ছি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, আর সিতে দেখতে পাচ্ছি এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। এবার কী করবো, তার জন্য আমার দরকার লাগবে নেক্সট ভদ্রলোক। দেখো 4x - y বলা হয়েছে কত না 4, তাহলে 4⁴ লিখতে পারি একে, কারোর পাওয়ার 1 মানে সেই সংখ্যাই হয়, তার মানে এখানেও দেখো বেস ইকুয়াল, মানে পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে x - y = 1, তাহলে দেখো এক্স আর ওয়াই এর ডিফারেন্স দেখতে পাচ্ছি পজিটিভ, তার মানে অবভিয়াসলি এখান থেকে বুঝতে পারি যে x > y। এটা যদি আমি বুঝতে পেরে যাই তাহলে আমি বুঝেই গেলাম যে x > y, এবং তার মানে কি x এর ভ্যালু পজিটিভ, y ভ্যালু নেগেটিভ, যেটা একমাত্র অপশন সিতে আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন এ ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট প্রশ্ন, একটি পাত্র থেকে 4 লিটার মদ বের করে তার জায়গায় জল ভরা হয়। খুব ভালো কথা, মদ বের করছি, জল ভরছি, ঠিক আছে, এই হচ্ছে আমার পাত্রের মধ্যে পুরোটাই মদ ছিল, ঠিক আছে। এবার কী করছি, এখান থেকে মদ বের করে নিচ্ছি আর জল ঢালছি। ওকে, তাহলে ছিল কত লিটার বা কত ইউনিট এখানে মদ, সেটা আমি জানি না, ধরলাম আমি এখানে x ইউনিট মদ ছিল। এবার সেখান থেকে 4 লিটার আমি তুলে নিলাম মদ তুলে নিলাম 4 লিটার, আর ঢালছি 4 লিটার জল, ঠিক আছে। এবার মনে রাখবো, যাকে ঢালছি তাকে নিয়ে আমার কাজ নয়, আমি যেটা বের করে নিচ্ছি সেটাকে নিয়ে কাজ, মদকে বের করে নিচ্ছি। তার আলটিমেট 4 লিটার বের করে 4 লিটার ঢাললে এই যে x লিটার, এই যে পরিমাণটা, সেটা কী আছে আমি জানি না, সেই পরিমাণটা কিন্তু আনচেঞ্জ থাকে, পরিমাণে কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এই যে স্তরটা মিশ্রণে সেটা একই জায়গায় থাকছে, যত লিটার ঢালছি তত লিটার বের করে নিচ্ছি। ওকে, তাহলে আমি ধরলাম যে আমার x লিটার মিশ্রণ ছিল, সেখান থেকে 4 লিটার আমার মদ বের করে নেওয়া হলো। তাহলে বের করার পর কত লিটার মদ আছে এখন, না x লিটার প্রথমে ছিল, 4 লিটার বের করে নিচ্ছি, মানে x - 4 লিটার আছে। তাহলে আলটিমেট যে রেশিওটা পেলাম, এটা কার রেশিও, না মদ বাই মিশ্রণ। এটা মনে রাখতে হবে যে যেটা ঢালছি সেটা নিয়ে কাজ করবো না, যাকে তুলে নিচ্ছি তাকে নিয়ে কাজ করবো। মদ তুলে নিচ্ছি, 4 লিটার তুলে নিচ্ছি, তাহলে বর্তমানে মদ কত আছে, x - 4, কত মিশ্রণের মধ্যে, না x এর মধ্যে, তাহলে নিচে সবসময় মিশ্রণ থাকবে, উপরে থাকবে মদ। ওকে, তাহলে প্রক্রিয়াটি আবার একবার করা হলো, তাহলে আরও একবার করা হলো, মানে আলটিমেট কতবার করা হলো, না 2বার করা হলো। তাহলে 2বার করার পর এই মিশ্রণে মদ আর মিশ্রণের অনুপাত কত হবে, মদ আর মিশ্রণের অনুপাত হয়ে যাবে কত, না x - 4/x এর হোল স্কোয়ার। এটা মাথায় রাখবো যে যতবার এই জিনিসটা পারফর্ম করা হবে, একটা জিনিস তুলে নিয়ে আর একটা জিনিস ঢালা, সেম পরিমাণ তুলছি সেম পরিমাণ ঢালছি, মাথায় তত কি বসবে, তত বসবে। আলটিমেট কার অনুপাত, না মদ আর মিশ্রণ অনুপাত, যেটা তুলে নিয়েছি তার, আর যেটা আলটিমেট টোটাল যে মিশ্রণটার ভ্যালু তাদের অনুপাত। ওকে, তাহলে 2বার টোটাল করা হয়েছে, আমরা আলটিমেট 2বার করার পর ওই মিশ্রণের মধ্যে, জারের মধ্যে মদ আর মিশ্রণের অনুপাত কত, x - 4 এর হোল স্কোয়ার বাই x। প্রশ্নে বলা হয়েছে এখন পাত্রে থাকা মদের পরিমাণ এবং জলের পরিমাণের অনুপাত 16:9। তাহলে মদের পরিমাণ বলা হয়েছে 16 আর জলের পরিমাণ 9, তাহলে জলের নিয়ে তো আমার কাজ না, আমার তো টোটাল মিশ্রণ নিয়ে কাজ। জল যদি 9 হয়, মদ যদি 16 হয়, টোটাল মিশ্রণটা কত, 16 + 9 না, বলবে একদম ঠিক। তাহলে আলটিমেট 16 বাই কত হয়ে গেল, 25। তাহলে এবার বলো তো, এখান থেকে আমি বলতে পারি x - 4/x এর ভ্যালু কী হবে, √16/25। তাহলে √16 মানে কি 4, √25 মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে আমি বলতে পারি x - 4/x = 4/5। তাহলে এখান থেকে আমি কী পাবো, x এর ভ্যালু পাবো, একটু আগেই দেখেছি x এর ভ্যালু কত হবে, 4 আর 5 ডিফারেন্স কত, 1, তার মানে x এর ভ্যালু হবে x × 1
চার ভাজের ডিফারেন্স কত? এককে এক্স দিয়ে গুণ করবো, এক্স ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত? 5 × 4 কত? 20। এখানে মাইনাস সাইন আছে না, উল্টে দিকে গেলে কী হয়? প্লাস সাইন। তাহলে এক্স সমান কত হলো? 20 হয়ে গেল। তাহলে আলটিমেট 20 লিটার ছিল প্রথমে মদ। শুরুতে কত লিটার মদ ছিল? না 20 লিটার। সেটাই ধরেছিলাম মদ কত ছিল? 20 এক্স লিটার। তাহলে এক্সের ভ্যালু কত? 20 লিটার। তার মানে শুরুতে 20 লিটার মদ ছিল। খুব সহজেই প্রশ্নের সমাধান করা যায়। এটা হচ্ছে জাস্ট আমি কনসেপ্ট বললাম। আলটিমেট পরীক্ষায় কী করে করবো? 16:9 দিচ্ছি ফাইনাল রেশিও, 16:9, যেখানে 16টা কী হচ্ছে? মদ। আমি মদ নিয়ে কাজ করবো আর মিশ্রণ নিয়ে কাজ করবো। মিশ্রণ কত? 16 + 9 25। তাহলে আলটিমেট এটা এই কাজটা দুবার পারফর্ম করার পরে রেশিও। তাহলে দুবার পারফর্ম করার আগে রেশিও কী হবে? না এর রুট কি? এখানে স্কোয়ার রুট। দুবার করেছি তাই এখানে স্কোয়ার রুট। যদি 3বার করতাম তাহলে কিউব রুট। এই 4বার করতাম তাহলে 4th রুট। তাহলে করলে কত হচ্ছে? 4/5। তাহলে এই নিচের ভদ্রলোক কি? নিচের ভদ্রলোক হচ্ছে মিশ্রণ, আর 4 কি হচ্ছে আমার মদ। ঠিক আছে, তাহলে এদের ডিফারেন্স কি? কত লিটার তুলে নেওয়া হয়েছে? তার মানে 1 লিটার। এখানে 4 - 5 করলে কত? 1 ইউনিট। এই 1 ইউনিট কাকে প্রকাশ করছে? 4 লিটার তোলা হয়েছিল। কত লিটার তোলা হয়েছে? 4 লিটার। তাহলে 1 সমান যদি 4 হয়, 5 হচ্ছে টোটাল মিশ্রণ বা ইনিশিয়ালি মদ যা বলতে পারবো, মানে টোটাল যতটা ছিল যেটা কন্টেন্ট যেটা এখনও আনচেঞ্জ আছে। তাহলে 1-এর ভ্যালু 4 হলে 5-এর ভ্যালু কত? 20। তাহলে এতটা ইজিলি এই প্রশ্নের সমাধান সেকেন্ডে করা যায় যদি আমরা এই প্রসেসটা বুঝি যে কে জল, কে মদ, কে মিশ্রণ। ওকে, কোশ্চেনে কী বলা হয়েছে? না 3^21কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? খুব একটা ইজি প্রশ্ন নয়, কিন্তু খুব শক্ত প্রশ্ন নয়। আমার প্রসেস জানতে হবে। প্রসেসটা কি? 3^21/5। দেখো, আমাকে দেখতে হবে যে এই 5-এর কোনো গুণিতক আকারে একে লেখা যায় কিনা। ঠিক আছে, এবং তার সঙ্গে যেন +1 বা -1 এরকম ফরম্যাট থাকে। কারণ আমরা জানি যে a + 1/a যদি এরকম লেখা হয় তাহলে সবসময় 1 কী হয়? কি আমার রিমাইন্ডার। খুব সহজে বলতে পারি। আবার a - 1/a যদি এরকম লেখা হয় তাহলে আমার ডিপেন্ড করে যে এই পাওয়ারে ভদ্রলোক কে বসে আছে। পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে 1 হয় আমার রিমাইন্ডার, আর যদি অড থাকে পাওয়ারে তাহলে আমার কী হয়ে যায়? না a - 1ই হয়ে যায় রিমাইন্ডার। আমরা এটা সবাই জানি। তাহলে এই ফরম্যাটে যদি সাজাতে পারি তাহলে আমার খুব সহজেই প্রশ্নের সমাধান করা সম্ভব। দেখো 3^21কে আমরা লিখতে পারি 3^4 এর হোল টু দি পাওয়ার 5 × 3। অর্থাৎ কী হলো কিছু বুঝতে পারলাম না। দেখো 5 তুমি কোনো মতেই 3^21 থেকে পাবো না, কিন্তু 5-এর কোনো গুণিতক পেতে পারি। আমার যদি a + 1/a ইজ ইকুয়াল টু রিমাইন্ডার 1 হয়, যেখানে এখানেও a আছে, এখানেও a আছে, এখানে a না থেকে এর কোনো গুণিতক থাকতে পারে, মানে n × a লিখতে পারি, তখনও কিন্তু রিমাইন্ডার কত হবে? 1ই হবে। কারণ কি, এর সঙ্গে কোনো কিছু গুণ করা থাকলে তাকেও তো a দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে n দিয়ে গুণ করে a দিয়ে ভাগ করলে তখনও কিন্তু আমার কি ভাগফল 0ই হবে। শুধুমাত্র এই 1ই কী দেবে? ভাগশেষ দেবে। ওকে, তাহলে সিমিলারলি 5 থাকুক বা 5-এর গুণিতক থাকুক, ডাজেন্ট ম্যাটার। তাহলে 5-এর গুণিতক মানে কি লিখতে পারি? 3^4 লিখলে 81 হতে পারে। আর 81কে আমরা 80 + 1 মানে a + 1 আকারে লিখতে পারবো। +1 আকারে লেখাটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তাহলে /5। আর এখানে দেখো 21 আছে, তাহলে ডাইরেক্ট তো আমি 3^4 কে আমি কোনোভাবে 21 নিয়ে আসতে পারবো না। আমাকে কি কাছাকাছি যেতে হবে? তাহলে 4×5 20 পড়ে থাকছে এখনও 1। সেই 1 কে দেবে না? 3^1। তাহলে এবার দেখো গুণ করে 3^4 হোল টু দি পাওয়ার 5 মানে 3^20 × 3^1 মানে 3^20 + 1 21। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। এবার দেখো আমার আলটিমেট এখানে বুঝে গেছি এই 3/5 এখান থেকে রিমাইন্ডার তো 3ই পাবো, এখান থেকে রিমাইন্ডার তো 3ই পাবো। শুধু এই ভদ্রলোককে দেখতে হবে। 3^4 আমি কি লিখতে পারি? 81। তাহলে 81কে আমি কি লিখতে পারি? 80 + 1 লিখতে পারি। তাহলে দেখো এরকম ফরম্যাটে হয়ে গেল na + 1/a/5। আর এর মাথায় কী আছে? 5 আছে। মাথায় কী থাকুক, এখানে প্লাস আছে মানে সবসময় 1ই পাবো রিমাইন্ডার। তাহলে এখান থেকে 1 পাচ্ছি রিমাইন্ডার, আর এখান থেকে 3 আছে। তাহলে আলটিমেট কী হলো? 1 × 3 হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? বলবো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, 152 হোল টু দি 57 × 143 হোল টু দি পাওয়ার 82 এর একক অঙ্ক কত? তাহলে আমার ইউনিট ডিজিট নির্ণয় করতে হবে। যখনই ইউনিট ডিজিট নির্ণয় করতে বলবো আমি দেখবো এই বড় সংখ্যাটা ইউনিট ডিজিট কত? 2, তার মানে 15কে বাদ দাও। 143 ইউনিট ডিজিট কত? 3, তার মানে 14কে বাদ দিয়ে দাও। তাহলে আলটিমেট হয়ে গেল 2 টু দি পাওয়ার 57 × 3 টু দি পাওয়ার 82। তাহলে এর ইউনিট ডিজিট নির্ণয় করতে হবে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 57 আর 3 টু দি পাওয়ার 82 ছিল না, 3 টু দি পাওয়ার 82। এদের ইউনিট ডিজিট নির্ণয় করার জন্য আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে যদি কোনো একটা গুণফলের বা কোনো একটা সংখ্যার বেস যদি 2 হয়, 3 হয়, 7 হয় অথবা 8 হয়, এই চারজনের মধ্যে কেউ একজন থাকে, তাহলে পাওয়ারকে এই সংখ্যাগুলোর ওপরে যে বসে আছে পাওয়ার, তাহলে এখানে বেস দেখো 2 আছে, এখানে 3 আছে। সবসময় কী করবো? যখনই দেখবো বেসে 2, 3, 7 অথবা 8 এরা কেউ বসে আছে, সবসময় কী করবো? পাওয়ারকে বড় পাওয়ার 2 টু দি পাওয়ার 57 তো করা সম্ভব নয়, তাহলে ছোটো করতে হবে। তাহলে পাওয়ারকে আমি 4 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করার পর যে রিমাইন্ডার থাকবে সেই হয়ে যাবে নতুন পাওয়ার। তাহলে দেখো 57কে 4 দিয়ে ভাগ করলে আমি দেখছি 56 পুরোপুরি যাচ্ছে।
56 অবধি যাচ্ছে, তার মানে 1 থাকছে রিমাইন্ডার, 4 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকে 57কে। তাহলে আলটিমেট এখন 57 বদলে পাওয়ার হয়ে গেল কত? 1। দেখো 82, এখানে দেখতে পাচ্ছি 4 20 কত? 80, তাই তো? তাহলে 80 যদি লিখি, তার মানে 2 থাকছে রিমাইন্ডার, তার নতুন রিমাইন্ডার কত? নতুন পাওয়ার কত হয়ে গেল? 3^2। তাহলে দেখো 2^1 মানে 2, আর 3 স্কোয়ার মানে কত? 9। তাহলে 9 গুণে কত? 18। তাহলে ইউনিট ডিজিট কত হলো? 8। ব্যাস, এটাই হচ্ছে কারেক্ট আনসার অপশানে। বোঝা গেল? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ এন্ড এভরিওয়ান। না বুঝতে পারলে আমাকে একবার কমেন্ট করে জানাবে, আমার মনে হয় না বোঝার কোনো ব্যাপার আছে বলে। অজয় স্থির জলে ঘন্টায় এতটুকু গতিতে নৌকা চালায়, খুব ভালো কথা। স্থির জলে নৌকা চালাচ্ছে মানে এটা হচ্ছে নৌকার বেগ, কার বেগ? বোটের স্পিড কত? 52.5। এবার কি দেখতে পাচ্ছি? নদীর স্রোতের গতি ঘন্টায় 17.5, তার মানে স্ট্রিমের স্পিড কত? 17.5। তাহলে তাকে একটি স্থানে গিয়ে ফিরে আসতে যখন যাচ্ছে, তার মানে স্রোতের অনুকূলে যাচ্ছে মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে, 90 মিনিট সময় লাগছে। তাহলে স্থানটির দূরত্ব কত? তাহলে দূরত্ব যদি আমি ধরে নিই, সাপোজ এস, তাহলে এস যখন সে ডাউন স্ট্রিমে আছে কত সময় লাগছে? তাহলে এস বাই ডাউন স্ট্রিমের স্পিড কত হবে? বোট প্লাস স্ট্রিমের স্পিড মানে 52.5 প্লাস 17.5, তার মানে 52 প্লাস 18, 52 প্লাস 18 করলে কত? 70। হ্যাঁ কি না? বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর যখন এটাই যাচ্ছে সে কিসে? না আপস্ট্রিমে, ফিরে আসার সময় আপস্ট্রিমে যাবে, যাওয়ার সময় ডাউনে গেলে আসার সময় আপস্ট্রিমে আসবে। তার মানে তখন সে এস দূরত্বই আসছে, আপস্ট্রিমের স্পিড কত হবে? বোট মাইনাস স্ট্রিম, তার মানে 52.5 মাইনাস 17.5 করলে কত হবে? না 35। তাহলে ইজিক্যাল টু কত? 90 মিনিট। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মধ্যে পরিষ্কার। ব্যাস দেখো 70 আর 35-এর এলসিএম কত? 70। তাহলে এখানে এস প্লাস 2s ইজিক্যাল টু কত? 90। তাহলে আলটিমেট কত হলো? 3s বাই 90, সরি 3s বাই 70 ইজিক্যাল টু হচ্ছে 90। এবার দেখো দুঃখের বিষয় এখানে 90 মিনিট ছিল, তাহলে আমি এখানে সব করে কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে ঘন্টায় করার জন্য একে 60 দিয়ে ভাগ করতে হবে না? যেটা আমি ভুলে গেছিলাম। তাহলে এখানে 60 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে আলটিমেট কাটাকুটি হচ্ছে দেখো 3, এখানে 30, এখানে 30, এখানে 2 এর 60, 2 এখানে কত? 35। তাহলে আলটিমেট এস কত হলো? না এস হয়ে গেল 35 কিলোমিটার। তাহলে আলটিমেট 35 কিলোমিটার ছিল ডিস্টেন্স ওই জায়গাটির। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, যদি প্রথম পদ 64 হয়, সাধারণ অনুপাত হয় 3/4, তাহলে গুণোত্তর প্রগতির চতুর্থ পদ কত? তাহলে গুণোত্তর প্রগতির চতুর্থ পদ কত? গুণোত্তর প্রগতির পদ মানে এনএস টার্ম নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এ ইন্টু r⁴n-1। মাথায় রাখবে, যেখানে এ কী প্রকাশ করে খুব ভালো করে বুঝবে। এ হচ্ছে প্রথম টার্ম, ফার্স্ট টার্ম, ওকে, যাকে আমরা বলতে পারি ফার্স্ট রাশি বা প্রথম পদ, ঠিক আছে? যেখানে প্রথম পদ বলা আছে এটাই হচ্ছে ফার্স্ট টার্ম ইংলিশে। এবং এখানে আর হচ্ছে কি? কমন রেশিও বা সাধারণ অনুপাত, মাথায় থাকবে। আর এন হচ্ছে কি? কততম টার্ম, ঠিক আছে? তাহলে এখানে দেখো বলা হয়েছে চতুর্থ পদ নির্ণয় করতে হবে, এনের মান কত? এখানে 4। তাহলে দেখো এ হচ্ছে কি? প্রথম পদ, যেটা কত? 64। আর হচ্ছে কি? সাধারণ অনুপাত বা কমন রেশিও, যেটা হচ্ছে 3/4। আর এনের ভ্যালু কত বললাম? না এনের ভ্যালু হচ্ছে 4। তাহলে 4 - 1 করলে কত? 3। তাহলে এবার দেখো 64 ইন্টু 3-এর কিউব করলে 27, 4-এর কিউব করলে কত? 64, কাটাকুটি হয়ে গেল, তার মানে 27 পেয়ে গেলাম আমি কি? না চতুর্থ পদ। অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ এন্ড এভরিওয়ান। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে? না একটি টেবিলের বিক্রয় মূল্য বলা হয়েছে 24,650, যা 15% ছাড় দেওয়ার পরের মূল্য। তাহলে যদি টেবিলটির ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 80% হয়, তবে ক্রয় মূল্য কত? তাহলে আমাকে চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস নির্ণয় করতে হবে। বলা হয়েছে মার্ক প্রাইসের ওপর 15% ছাড় দিয়ে এই মূল্যে বিক্রি করা হয়েছে। তাহলে 15% ছাড় দিয়েছে মানে 85%-এ সে বিক্রি করেছে। তাহলে 85%-এর মূল্য এটা, হ্যাঁ কি না? তাহলে আমি 85%-এর মূল্য আমি কী বলবো? না 85%-এর মূল্য হচ্ছে আমার কত? না 24,650। তাহলে 1%-এর মূল্য কত? 100%-এর মূল্য কত? সেই 100%-এর মূল্য হয়ে যাবে কি? না আমার মার্ক প্রাইস। তাহলে আলটিমেট কত হলো? না 100/85। ইটস নট ইট। এবার এই কাজটাই আমরা এখানে করতে পারতাম। 100/85 মানে কত? দেখো 20, 5 দিয়ে কোটি যাচ্ছে, 5 × 100, 5 × 85। আমি এটাই বলেছিলাম যে ডাইরেক্ট করতে পারি যদি আমি এই কাজটা এখানে করে নিই। দেখো 15% ছাড় দেওয়া হয়েছে মানে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20, মানে নিচে যে থাকবে সে হচ্ছে যার ওপর ছাড় দেওয়া হয় সেটা কি? মার্ক প্রাইস আমরা 20 ইউনিট বা 20 টাকা বলি। তাহলে 20 টাকায় ক টাকা ছাড় দেওয়া? 3 টাকা ছাড় দেওয়া। বিক্রি করা হচ্ছে কত টাকায়? 17 টাকায়। তাহলে আলটিমেট 17/20 হচ্ছে মার্ক প্রাইস, ইন্টু 17/20 করলে আমি কী পাবো? না বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ইন্টু 20/17 করলে কী পাবো? মার্ক প্রাইস। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি এখান থেকে যে মার্ক প্রাইস কত? না আলটিমেট এই কাজটা করতেই হতো না যদি আমি বলতাম যে 24,650 ইন্টু 20/17 হয়ে যাবে আমার মার্ক প্রাইস। এবার এর ওপর কি 80%, এর 80% হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কী হয়ে যাবে? এর 80% মানে ইন্টু 80%, আর 80%-এর ডাইরেক্ট ফ্র্যাকশন ভ্যালু কত? 4/5। তাহলে ইন্টু 4/5, গল্প শেষ এখানে।
দেখো 5 4 20, 17 এখানে কাটাকুটি আছে, 17 একে 17, তারপরে আছে কত 76, মানে হচ্ছে 4 17 68, মানে 85, 5 1450। তাহলে 145 ইন্টু 16, 16 ডাইরেক্ট না গুণ করে তুমি 4 দিয়ে দুবার গুণ করতে পারো, ইজি হবে। 4 5 20 0 2, 4 4 4 56 দিয়ে 58, মানে 5 8 কত হচ্ছে এটা, হ্যাঁ 5800। তাহলে ইন্টু 4, তাহলে আলটিমেট কত হবে 4 8 32 2 3, 4 5 20 3 23, 23200। কোথায় আছে? অপশন বি। অপশন বি এগুলো কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, একজন মুদি দোকানদার টানা 5 মাসে এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এত টাকা বিক্রি করেছেন। যদি তিনি 6 মাসে গড় বিক্রি 6700 করতে চান, তাহলে ষষ্ঠ মাসে কত বিক্রি করতে হবে? সেম প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন আমি আগের দিন সলভ করেছি, একদম সেম প্যাটার্নের প্রশ্ন। আমরা কি করব না, দেখতে পাচ্ছি প্রথম 5 মাসের প্রত্যেক মাসের বিক্রি বলা হয়েছে 6635, 7127, এখানে আছে 7055, আর 7430, আর 6462। তাহলে এটা হচ্ছে প্রথম 5 মাসের বিক্রি। ষষ্ঠ মাসে কিছু একটা বিক্রি হয়েছে কিছু টাকার, দেখা গেছে গড় বলা হয়েছে 6 মাসে 6700 টাকা, তাহলে প্রত্যেক মাসেই বলতে পারি 6700 টাকা বিক্রি হয়েছে। তাহলে আলটিমেট ডিফারেন্স নির্ণয় করবো প্রত্যেক মাসের গড়ের থেকে, তার মানে কি ডেভিয়েশন। তাহলে হয়ে যাবে কি না, ডেভিয়েশন নির্ণয় করার পর নেট ডেভিয়েশন হবে 0 যদি এই 6700কে অ্যাভারেজ হতে হয়। তাহলে নেট ডেভিয়েশন নির্ণয় করার জন্য আমাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে 6635 মাইনাস 6700 করলে কত হবে? দেখো হচ্ছে কত পাচ্ছি, -65। 7127 6700 ডিফারেন্স কত হচ্ছে না, প্লাস দেখতে পাচ্ছি 27, এখানে হচ্ছে 4, মানে প্লাস 427। এখানে 6700 করলে কত পাচ্ছি 55, আর এখানে হচ্ছে 355। এখানে 6700 ডিফারেন্স করলে কত পাচ্ছি, এখানে পাচ্ছি কত, এটা 67430 আছে তাই তো, মানে 730, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক, প্লাস। আর এখানে 6700 বিয়োগ করলে কত পাচ্ছি না, হচ্ছে মাইনাস কত, 2 থেকে 10 8, এখানে হচ্ছে 6 থেকে 7 3, আর এখানে হচ্ছে কত 4 থেকে 238, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে আলটিমেট এখানে যে ডেভিয়েশনটা পাবো সেটা আমাকে নির্ণয় করতে হবে। ডেভিয়েশন কত জানি না, যে কোনো ডেভিয়েশন পেয়েছি তার ডেভিয়েশন আগে দেখি। তাহলে দেখতে পাচ্ছি এখানে 427 355 730, এটা হচ্ছে প্লাস, আর এটা বাকিটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাসটুকু প্লাস করলে কত পাচ্ছি 12 2, হাতে 1, 5 আর 3 8, হাতে 10 এর আগে 11 1, এখানে হচ্ছে 14 কে 15, 1512 প্লাস ডেভিয়েশন, আর মাইনাস ডেভিয়েশন কত না, এখানে হচ্ছে কত 8 আর 5 13 3, 3 আর 6 9 10 0, হাত থেকে 1 2 303 টাকা। তাহলে ডিফারেন্স কত হচ্ছে 3 থেকে 12 9, তাহলে প্লাস ডেভিয়েশন কত পাচ্ছি 9, আর এখানে পাচ্ছি কত 0, 4 থেকে 5 1, তাই তো, হ্যাঁ 1109। তাহলে 1109 টাকার আমি ডেভিয়েশন পাচ্ছি, ঠিক করলাম তো। এখানে হচ্ছে কত, সরি এখানে হচ্ছে 2 হবে 1209, 1209 টাকা প্লাস ডেভিয়েশন পাচ্ছি। তাহলে এই প্লাস ডেভিয়েশনটাকে নালিফাই মানে 0 করার জন্য আমার লাস্ট মাসে মানে ষষ্ঠ মাসে কী হতে হবে না, -1209 টাকার ডেভিয়েশন হতে হবে। তার মানে -1209 ডেভিয়েশন মানে অবভিয়াসলি এক্স কী হবে 6700 থেকে ছোটো হবে। তার মানে এক্স মানে যদি ষষ্ঠ মাসে এক্স টাকার বিক্রি হয়, তাহলে এক্স মাইনাস 6700 ইজিক্যাল টু 1209। তাহলে এক্সের ভ্যালু ডাইরেক্ট কী বলতে পারি না 6700 মাইনাস 1209, অ্যান্ড দ্যাটস ইট, হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কত, 9 থেকে 10 1, 1 থেকে 10 9, 3 থেকে 7 4, এখানে হচ্ছে 5, 5491। কত পাচ্ছি 5491, অপশান ডি। অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে এই ছিল একদম বেসিক কনসেপ্ট বললাম। আমি বলেছিলাম যে এই এতটা পার্ট করা দরকার নেই, শুধু আমরা এখান থেকেই ডেভিয়েশনগুলো ডাইরেক্ট নির্ণয় করে ফেলতে পারি, যে পার্টটা আমরা এখানে পেয়েছিলাম। ওকে, নেক্সট প্রশ্ন, একটি ডেটা কার্ডের মূল্য বলা হয়েছে 18290, যেটা বিক্রি করে 18% লাভ হয়েছে। আচ্ছা, এটা মানে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস বলা হয়েছে, এখানে প্রফিট বলা হয়েছে। তাহলে 18% মানে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে কত টাকা বিক্রি করা হয়েছে 118%। তাহলে 118%-এর ভ্যালু বলা হয়েছে 18290। ডেটা কার্ডটির ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু মানে নির্ণয় করতে হবে। তাহলে 18290, এটা হচ্ছে 18290, এটা হচ্ছে 118%-এর ভ্যালু, মানে বাই 118 ইন্টু 100 হয়ে যাবে আমার ক্রয় মূল্য সিপি, তাই তো। তাহলে কাটাকুটি দেখো, এখানে ডাইরেক্ট 118 দিয়ে কাটাকুটি চলে যাবে। 118, 1কে 118 করলাম, কত পড়ে থাকছে 64, 649, মানে 5 যাচ্ছে পুরোপুরি 590, তার মানে হচ্ছে পড়ে থাকছে 59, আবার 590, মানে 155, তার মানে 15500 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কোথায় আছে? অপশন সি। নেক্সট প্রশ্ন চলে যাই, এ বি সি এর বেতন অনুপাত 2:3:5, খুব ভালো কথা। তাহলে আমার এখানে ইনকামের অনুপাত, সরি বেতনের অনুপাত, মানে ইনকামের অনুপাতই বলা হয়েছে এ বি আর সি এর। কত গো 2, 3 আর 5 বলা হয়েছে যে বেতন যথাক্রমে 15%, 10% এবং 20% হারে বৃদ্ধি করা হলো। তাহলে নতুন বেতনের অনুপাত কী হবে? তাহলে 15% বৃদ্ধি হয়েছে, মানে বৃদ্ধি পেয়ে কত হয়েছে 115%।
10% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 110% হয়েছে, আর এখানে 120% হয়েছে, তাই তো? তাহলে ডাইরেক্ট আমি 2কে কী বলতে পারি? 2কে আমি 115%, 2-এর 115% নির্ণয় করবো কী করে? 2 ইন্টু 115/100। তাহলে 115/100 আর লেখার প্রয়োজন নেই, পার্সেন্টেজ সাইন রেশিও করছি, প্রত্যেকের সঙ্গে কেটে যাবে। তার মানে 2 ইন্টু 115 হয়েছে, 3 ইন্টু 110 হয়েছে, আর 5 ইন্টু কত হয়েছে? না 120 হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার নতুন রেশিও, এটাই হচ্ছে আমার নতুন রেশিও। কাটাকুটি হচ্ছে দেখো 5 দিয়ে হচ্ছে, হ্যাঁ 5 দিয়ে হচ্ছে, এখানে 5 24, এখানে হচ্ছে 5 22, এখানে হচ্ছে 5 23, আর কি 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে 2, এখানে হচ্ছে 11, আর এখানে হচ্ছে 12। তাহলে আলটিমেট রেশিও কত হচ্ছে? 23:33 কত না 60। কোথায় আছে? 23:33:60, অপশান সিতে। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে না, 3টে পাইপ এ, বি এবং সি একটি জলাধার 270 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ, বি, সি একত্রে একটি জলাধারে 270 ঘন্টায় পূর্ণ করছে। ধরে নিলাম যে 270 ঘন্টায় তারা পুরো 1 পার্ট কাজ করছে, মানে পুরো কাজটাকে আমি 1 পার্ট ধরে নিই, এটা বাচ্চাবেলায় করতাম। তাহলে তারা 90 ঘন্টা একসঙ্গে কাজ করার পর সি বন্ধ করে দেওয়া হলো। তাহলে 90 ঘন্টায় এ প্লাস বি প্লাস সি 90 ঘন্টায় কত কাজ করছে? 270 ঘন্টায় যদি 1 ইউনিট করে, তাহলে 90 ঘন্টায় করবে কত? 1/270 ইন্টু 90। তার মানে এখানে দেখবো টাইম কত হয়েছে? 3 ভাগ হয়েছে, তাহলে কাজের পরিমাণও 3 ভাগ হবে। তার মানে এটাই হচ্ছে কনসেপ্ট, তার মানে 1/3 পার্ট কাজ হবে। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে পড়ে থাকবে কত? রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং হচ্ছে 1 - 1/3, 2/3 পার্ট। এই 2/3 পার্ট কে করছে? সিকে বন্ধ করে দেওয়া হয়েছে, সি ক্লোজ হয়ে গেল। তাহলে পড়ে থাকছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এই 2/3 পার্ট করছে কত ঘন্টায়? না 270 ঘন্টায়। তাহলে পুরো কাজ মানে 1 পার্ট কত সময় লাগবে এ প্লাস বি এর করতে? 1 পার্ট করতে সময় লাগবে 270 ইন্টু 3/2। ডাইরেক্ট 2 কেজি কাটাকুটি হচ্ছে কত? এখানে হচ্ছে 135। তাহলে 135 ইন্টু 3, তাহলে 135 ইন্টু 3 ঘন্টা সময় লাগছে এ আর বি এর পুরো কাজটা কমপ্লিট করতে। তাহলে আমরা বলি যে কতক্ষণে সি পুরো কাজটি কমপ্লিট করবে, তাহলে সি কত ঘন্টায় আলাদাটি পূর্ণ করতে পারবে। যদি আমরা এ প্লাস বিকে এখানে একজন ধরে নিই, এখানেও তার মানে এ প্লাস বি একজনই বসে আছে, তার মানে এটা একটাই এন্ট্রি ধরলাম। তাহলে আমরা যদি এ প্লাস বিকে এক্স ধরে নিই, তাহলে এখানে সিকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই একটা কাজ করছে 270 ঘন্টায়, আর যেখানে এক্স একা করছে এই কাজটা 135 ইন্টু 3 ঘন্টায়। তাহলে ওয়াই কতক্ষণে করবে? এই কনসেপ্ট আমরা শিখেছি। কী করে করতে হয় না, এক্স ওয়াই ইন্টু কত? ওয়াই মাইনাস এক্স, এটাই তো কনসেপ্ট। যদি এ একটা কাজ, এ প্লাস বি একটা কাজ এক্স দিনে করে এবং এ একটা কাজ একা ওয়াই দিনে করে, তাহলে আমরা জানি বি কতক্ষণে করবে না এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ইটস নট ইট, বলবো একদম ঠিক। তাহলে এই কনসেপ্টের বেস করেই আমি প্রশ্নটা বানালাম যে দেখো তার মানে এখানে এ প্লাস বিকে যদি আমি এ ধরে নিই, আর এখানেও তার মানে এ প্লাস বি এ বা এক্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু চুজ, তুমি এ ধরতে পারো বা এক্সও লিখতে পারো, মানে একজন একটা এফিসিয়েন্সি, সেম এফিসিয়েন্সি এখানেও কাজ করছে এখানেও কাজ করছে। তাহলে রিমেনিং এফিসিয়েন্সি কে? না সি। তাহলে সি কতক্ষণে কাজটি করবে না 270 ইন্টু 135 ইন্টু 3, আর যেহেতু এখানে একা কাজ করছে মানে অবভিয়াসলি 135 ইন্টু 3 বেশি সময়, তাহলে 135 ইন্টু 3 মাইনাস 270। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু এভরি ওয়ান। তাহলে দেখো এখান থেকে 135 নিজে থেকে কমন নিলে পড়ে থাকছে কত? 3 মাইনাস 2, তার মানে 1। তাহলে আলটিমেট 270 ইন্টু 135 ইন্টু 3 বাই নিচে কত? 135। দ্যাটস ইট। কেটে কুটে ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলে কত না 810। তার মানে সি একা 810 ঘন্টায় পুরো ট্যাঙ্কটিকে জলাধারটিকে পূর্ণ করবে। ওকে গাইস, নেক্সট প্রশ্ন। চক্রবৃদ্ধি সুদে কোনো একটি টাকা 15 বছরে দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ হয় মানে আমি আগের দিনই বলেছি, মানে 2-এর পাওয়ার নিয়ে ভাব, 2-এর পাওয়ার 1 হচ্ছে কত সময় না 15 বছরে। ইজ নট ইট, বলবো একদম ঠিক। এবার নির্ণয় করতে হবে 512 গুণ কত সময় হচ্ছে। তাহলে 512 2-এর একটা কোনো পাওয়ার মনে রাখবো। দেখো আমরা জানি 2 টু দি পাওয়ার 6 ইজ ইকাল টু কত? 64। ইজ নট ইট। তাহলে 64কে কত গুণ করলে আমি 512 হয়? 8 গুণ করলে কত পাবো? 512। তার মানে 8 গুণ করছি মানে 2-এর কিউব গুণ করছি, তার মানে এখানেও 8 গুণ হবে। 2 টু দি পাওয়ার 6 ইন্টু 8 মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার 9 গুণ হচ্ছে। তাহলে আমার 512 আলটিমেট কী হচ্ছে না 2 টু দি পাওয়ার 9-এর সঙ্গে ইকুয়াল। তাহলে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে আমার কতক্ষণে হবে, কত সময় হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে 1 পাওয়ার হতে সময় লাগে 15 বছর, তাহলে 9 পাওয়ার হতে কত সময় লাগবে না 15 ইন্টু 9। তাহলে এই যে ব্যাপারটা যে 512 ইজিক্যাল 2 টু দি পাওয়ার 9, এই জিনিসটা যদি ভাবতেই সময় লেগে যায় তাহলে সময় লেগে যাবে প্রশ্নটা আনসার করতে। তাহলে সেই ভাবনাটাই তোমাদের কমিয়ে দিলাম যে কীভাবে এটাকে সলিউশনে নিয়ে আসবে। তুমি একটা ছোটো বেস মনে রাখবে, 2 টু দি পাওয়ার 6 ইজিক্যাল টু 64 বা 2 টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 32 ইন্টু 16 করলে 512 হয়, সেটাও মনে রাখতে পারো, বা 64 ইন্টু 8 করলে 512 হয়, সেটা মনে রাখা বেশি আরও উপদায়ক। ওকে, 2 টু দি পাওয়ার 9 বা 9 পাওয়ার কত সময় লাগবে না 15 ইন্টু 9। তাহলে 15 ইন্টু 9 করলে কত হবে? 100 কত না 35, তখন 135 মিনিট সময় লাগবে। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কি বলা হয়েছে, একটি সংখ্যার 5/6 অংশ হলো 645, তাহলে সেই সংখ্যার 9-এর 20 আমার নির্ণয় করতে হবে। তাহলে কোনো একটা সংখ্যা তার 5/6 করে 645 হয়েছে, তাহলে সংখ্যাটি কি না 645 ইন্টু
6-এর 5, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার এটা পেয়ে গেলাম সংখ্যাটি, এবার সংখ্যাটির কি নির্ণয় করতে হবে? 9-এর 20, তার মানে এর 9-এর 20 মানে ইন্টু 9-এর 20, ব্যাস এটাই হবে আমার কারেক্ট আনসার। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি করতেও পারো, বা 5-20 এখানে নিচে থাকা, আমি কী বলেছিলাম, যখন এই ধরনের সলিউশন থাকবে তখন আমি কার সাহায্য নিতে পারি না ডিজিটাল সাম। এবার ডিজিটাল সাম গল্পের সময় আমি কী করতে পারি, সবসময় ভগ্নাংশ থাকলে আমার কী করতে হবে, যাতে আমার দেখতে হবে যে নিচে মানে হরে যেন ডিজিটাল সাম কত আসে না 1 আসে, কত আসে 1 আসে। আর দেখো 5 দুগুণে কত 10, মানে 100, আর 100 1 + 0 যোগ করলে কত 1ই হয়। তার মানে যখনই নিচে 1 চলে আসে তখন নিচের নাম্বার নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি জাস্ট লবে যারা বসে আছে তাদের আমি ডিজিটাল সাম নির্ণয় করবো। দেখো 6 ছেড়ে 10 5 15, 15 মানে 5 + 1 6, এখানেও 6 আছে, আর 9 মানে তো 0। তাহলে দেখো 6 6 36, মানে আলটিমেট আবার 36-এ 6 + 3 যোগ করলে 9। তার মানে যেটা আনসার হবে তার ডিজিটাল সাম আয়দার 9 হবে অথবা 0 হতে পারে, 9ও বলতে পারি বা 0ও বলতে পারি, কারণ আমরা জানি ডিজিটাল সামের 9ও যা ভ্যালু 0ও তাই ভ্যালু। ওকে, 9কে আমরা 0 বলেও ভাবতে পারি। তাহলে দেখো অপশান এতে দেখতে পাচ্ছি 3 + 3 + 3 9, তার মানে পড়ে থাকে শুধু 8, তার মানে এখানে ডিজিটাল সাম কত 8, তার মানে এটা আনসার হতে পারে না। দেখো 3 + 3 6 আর 2 8 8 16, তার মানে হচ্ছে কত 6 + 1 7, তার মানে এটাও আনসার হতে পারে না। 3 + 3 6 আর 5 11, 11 এটা হচ্ছে কত না 19, 19 মানে হচ্ছে কত 9 আর 10, 10 মানে হচ্ছে এবার 1, তাহলে আলটিমেট এখানে ডিজিটাল সাম কত 1, তার মানে এটাও আনসার হতে পারে না। তাহলে একমাত্র পড়ে থাকে অপশন সি, এটাই হবে কারেক্ট আনসার। দেখে নাও এখানে ডিজিটাল সাম করে 9 বা 0 হয় কিনা। দেখো 3 + 3 6 আর 4 10 আর 18, 18 মানে কত 1 + 8 যোগ করলে 9, আর 9কে আমরা 0 ভাবতে পারি, তখন অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। যদি তাও মনে হয় যে না আমাদের কনফিউশন আছে, তাহলে তোমায় কী করতে হবে না আমায় কমেন্ট করে বলতে হবে, আমি তোমাদের ডিজিটাল সাম আলাদা করে একটা আলাদা ক্লাসই বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট প্রশ্ন। 3 বন্ধু এ বি এবং সি একটি ব্যবসায় যথাক্রমে 8:5:6 অনুপাতে বিনিয়োগ করে। খুব ভালো কথা। তাহলে আমরা জানি যে বিনিয়োগের অনুপাত যখনই পাবো তাহলে বিনিয়োগের অনুপাতের যে পরিমাণ বিনিয়োগ আছে তার সঙ্গে টাইম গুণ করে তারপর যে অনুপাত নিই সেটা হচ্ছে তার কি লাভ্যাংশ অনুপাত। তাহলে লাভ মনে রাখবো, লাভ সমান কী হয়, লাভ সমান হচ্ছে বিনিয়োগ ইন্টু টাইম, বিনিয়োগ ইন্টু টাইম। ঠিক আছে, অ্যাকচুয়ালি সমান না বলে এটাকে সমানুপাতিক বলাটা বেটার। ওকে, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে 3 বন্ধুর মধ্যে এ 8 ইউনিট, বি 5 ইউনিট, সি 6 ইউনিট টাকা নিয়ে ব্যবসায় ঢুকলো। 6 মাস পরে কিন্তু সি তার মূলধনের অর্ধেক তুলে নেয়। তাহলে 6 মাস পরে সি তুলে নেয়, তার মানে বাকি এ আর বি কিছু তোলেনি। তাহলে আমাকে 1 বছর পরের লাভ বলেছে এত টাকা। দেখো এত টাকা মোট লাভের মধ্যে সি কত টাকা লাভ করে পাবে 1 বছর পরে, এটা অবশ্যই। ওকে, বলা না থাকলেও আমি ভেবে নেবো কি 1 বছর পরে। তাহলে 8 টাকা পুরো 12 মাসের জন্য খেটেছে এর টাকা, বি এর 5 টাকা পুরো 12 মাসের জন্য খেটেছে, সি এর প্রথমে কী হয়েছে 6 মাস পরে, মানে 6 মাস এই 6 টাকা খেটেছে 6 × 6, তারপরে সি তার মূলধনের অর্ধেক তুলে নিয়েছে, মানে 6 থেকে অর্ধেক তুলে নিলে কত তুলে নেয় 3 তুলে নেয়, বাকি পড়ে থাকে 3 টাকা, সেটা বাকি 6 মাস খেটেছে। বোঝা গেল? তাহলে এবার দেখো প্রত্যেক থেকেই 6 কমন যাচ্ছে, তাহলে 6 কমন গেলে এখানে কত পড়ে থাকে 8 × 16, ঠিক আছে। এখানে 6 কমন নিলে পড়ে থাকে কত 5 × 10, আর এখানে কত পড়ে থাকে দেখো 6 কমন নিলে 6 + 3 9, তার মানে 16:10:9, এটা হচ্ছে আলটিমেট আমাদের কি লাভের রেশিও, মানে তাদের লাভ্যাংশ কী রেশিও তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। আলটিমেট দেখতে পাচ্ছি 112,000 এত লাভ হয়েছে, সি এর পরিমাণ কত নির্ণয় করতে হবে। যোগ করে দিই 16 9 25 10 কত 35, তাই তো। তাহলে 35-এর ভ্যালু কত না 112,000 এবার নির্ণয় করতে হবে সি এর ভ্যালু, সি মানে কত 9 এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 35 এত হলে 9 কত না 112,000/35 × 9, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কারাকুটি যাচ্ছে 35 দেখতে পাচ্ছি এখানে 7 দিয়ে 7 5 35, 7 1 7, 7 16 112, 16 3 0, আর একবার 5 দিয়ে যাচ্ছে 5 3 15, তাহলে হচ্ছে 32 2 0। তাহলে দেখো 9 দিয়ে গুণ করলে 9 2 18 8, 9 3 27 1 28, তাহলে 28800 অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, 7848656 সংখ্যাটিতে কত যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা জানি যে 9 দ্বারা বিভাজ্যের রুল কি, সংখ্যা ডিজিটগুলোর সাম যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখি সাম কত হচ্ছে 6 + 5 কত 11, 11 6 17, 8 25 4 29, 29 আর 8 37-এর হাতে কত না 44, কিন্তু 44 কি ভাগ যায় না তো, কিন্তু 44 সঙ্গে যদি আর 1 যোগ করে দিই তাহলেই হয়ে যায় 45, যেটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে যদি আর একটা সংখ্যা 1 বেশি থাকতো, তার মানে 6-এর জায়গায় যদি 7 থাকতো, তাহলে এই ডিজিটগুলোর সাম 45 হতো এবং তাহলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যেত। তার মানে আমার কত যোগ করতে হবে 1 যোগ করতে হবে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এ একটি কাজ 1695 দিনে করতে পারে, বি এর তুলনায় 25% বেশি দক্ষ, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/4। তার মানে দেখো এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে,
এর তুলনায় মানে এর সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে যদি এর এফিসিয়েন্সি 4 হয় তাহলে 1/4 মানে হচ্ছে বি এর এফিসিয়েন্সি এর থেকে 1 বেশি, তার মানে বি এর এফিসিয়েন্সি কত 5। তাহলে এখানে যেটা এফিসিয়েন্সি পেলাম সেটা 5:4 হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। আর আমরা জানি এফিসিয়েন্সির সঙ্গে টাইম সবসময় ব্যস্তানুপাতিক, তাহলে টাইম রেশিও করতে হবে। টাইম রেশিও আমি বলবো B/A করলে 4:5, যেখানে বি এর টাইম লাগছে 4 ইউনিট, সেখানে এর টাইম লাগছে 5 ইউনিট। তাহলে 5-এর ভ্যালু এখানে বলা হয়েছে 1695, নির্ণয় করতে হবে 4-এর ভ্যালু কত। তাহলে 16 কত গুণ, এখানে 5 কত গুণ হচ্ছে, তো হচ্ছে 5 3 15 19, মানে হচ্ছে 5 3 15 5 9 45, 339 গুণ, 339 গুণ 4 দিয়ে গুণ করলে 4 9 36 6, 4 3 12, 12 3 15 5, 4 3 12 13, 1356, মানে অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, 2 to the power 0.83 is equal to x, 2 to the power 0.09 is equal to y। তাহলে এবং বলা হয়েছে x to the power z সমান হচ্ছে y to the power 5, তাহলে z এর মান কত। তাহলে আমাকে x এর ভ্যালু আর y ভ্যালু এখানে পুট করতে হবে, তাহলে যদি গল্প শেষ হয়ে যায়। তাহলে দেখো x এর ভ্যালু পুট করলে কত হয়, বলে 2 to the power 0.83 x এর ভ্যালু হোল টু দি পাওয়ার z ইজ ইকাল টু y এর ভ্যালু কত না 2 to the power 0.09 এর হোল টু দি পাওয়ার কি 5। হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে দেখো আলটিমেট 2 এখানে দেখতে পাচ্ছি বেস সমান, তাহলে আমরা একটু আগেই শিখেছি যে a to the power m সমান a to the power n লেখা থাকলে m সমান কী হবে, n হবে, সূচকের নিয়ম অনুযায়ী। আর এখানে এই টু দি পাওয়ার 0.83 তার পাশে 2 লেখা আছে, 2টা কি আলটিমেট কী আছে না এর সঙ্গে গুণে আছে, এর সঙ্গে কী আছে গুণে আছে। তাহলে আমি বলতে পারি কি 0.83, আচ্ছা এখানে 2 না জেড, সরি এক্স টু জেড ছিল না, তাহলে 0.83 ইন্টু জেড ইজ ইকাল টু কত না 0.09 ইন্টু 5, দ্যাটস ইট। এবার দেখো এখানেও দশমিক 2 ঘর পরে, এখানেও 2 ঘর পরে, তাহলে দশমিকের কোনো ভ্যালু নেই, আর পাশে জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে হয়ে গেল কি জেডের ভ্যালু 9×5 = 45 আর বাই 83। এবার দেখো এখানে এই ভাগটি করার কোনো প্রয়োজন নেই, দেখো 45 2 × 90, তারপরে নিচে দেখতে পাচ্ছি 2 অপেক্ষা সামান্য কম, তাহলে 2 অপেক্ষা সামান্য কম মানে হচ্ছে 0.50 অপেক্ষা সামান্য বেশি, ঠিক আছে। এই কনসেপ্টে মাথায় ঢোকাতে হবে, এবং কনসেপ্টটা অলরেডি আমি আগে বলেছি, তোমরা না গ্যাদার করে থাকো তাহলে আগের ক্লাসগুলো দেখো, তোমরা বুঝতে পারবে যে এখানে 45 আর এখানে 83, তাহলে 45কে কত গুণ করে 83 কাছাকাছি হয়, 2 গুণ করে। তাহলে এখানে যদি 90 থাকতো আমি বলতে পারতাম কি 1/2, আর 1/2 মানে হচ্ছে 0.5, ঠিক আছে। কিন্তু যদি 90 অপেক্ষা কম থাকে, সামান্য কম থাকে, তার মানে এটা কী হবে, ইনক্রিজ করবে। 90 অপেক্ষা বেশি থাকলে এটা ডিক্রিজ করতো, 90 অপেক্ষা কম থাকলে এটা ইনক্রিজ করবে। কতটা ইনক্রিজ করবে, কম ইনক্রিজ করবে, মানে 0.54, এটা দেখতে পাচ্ছি অপশান বিতে দেখতে পাচ্ছি, তার কাছাকাছি অ্যান্সার হবে। ওকে গাইস, চলে যাই পরের প্রশ্ন। কী বলা হয়েছে, রাকেশ তার মাসিক আয়ের 15% বাড়ির খরচে, 20% বইয়ে, 30% পোশাকে ব্যয় করে। তাহলে কত সে টোটাল ব্যয় করছে, 15%, 20% আর 30%, মানে 50, 15 হচ্ছে 65%, তার টোটাল হচ্ছে ব্যয়, এটা হচ্ছে তার কি ব্যয়। এবার কি দেখতে পাচ্ছি তার সঞ্চয়, তাহলে সঞ্চয় কত না 65% ব্যয় হলে 100-র মধ্যে 65 ব্যয়, তার মানে 100 - 65, 35% তার হচ্ছে কি সঞ্চয়। আর এই 35%-এর ভ্যালু বলা হয়েছে কত 12565। নির্ণয় করতে হবে তার মাসিক আয়, তাহলে 100% হয়ে যাবে তার মাসিক আয়। ইটস নট ইট, বলবো একদম ঠিক। তার মানে 12565 বাই 35 ইন্টু 100, দ্যাটস ইট, এটা হচ্ছে কারেক্ট আনসার। কাটাকুটি যাচ্ছে 7 দিয়ে দেখতে পাচ্ছি, 7 × 7, তারপরে দেখতে পাচ্ছি 7, হ্যাঁ 55, মানে 7 × 7 = 49, 66, 7 × 9 = 63, 7 × 5 = 35, এখানেও 7 × 5 = 35, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 × 3 = 15, তারপরে হচ্ছে 5 × 9 = 45, 5 × 5 = 15, 15 হচ্ছে 29, সরি 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 9 = 45, 35900, অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, নিচের সংখ্যাগুলোর যোগফলকে সাধারণত ভগ্নাংশে প্রকাশ করা আছে। আমি জানি যে সাধারণত পৌনঃপুনিক 0.14 এর মাথায় একটা ডট বা বার, এর মানে হচ্ছে শুধু 4-এর মাথাতেই কী আছে না পৌনঃপুনিক আছে। তাহলে এটাকে ফ্র্যাকশন, ভালো করে ফ্র্যাকশন আমি কী করে ট্রান্সফার করবো, ফ্র্যাকশনে কী করে ট্রান্সফার করবো। তাহলে আমরা জানি যে আমরা কী লিখবো, দশমিক ছাড়া সংখ্যাটা লিখবো, যা 0-র পরে, দশমিকের পরে যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করে দেবো। নিচে কী লিখবো, যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো নয়, একটার মাথায় পৌনঃপুনিক আছে একটা নয়, যতগুলোর মাথায় নেই ততগুলো শূন্য, একটার মাথায় নেই মানে একটা শূন্য। তাহলে এটা হচ্ছে এর কি ভগ্নাংশী রূপ। এবার হচ্ছে নেক্সট গল্পটাকে সেমভাবে ভাবো, 0.23, 3 মাথায় হচ্ছে বার, তার মানে 23 - 2 বাই 90, প্লাস দেখো 2 আছে, 2-এর মাথায় কিছু নেই, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 90 এখানেও, 90 এখানেও, 14 - 1 করলে 13, আর এখানে হচ্ছে কত 23 - 2 করলে 21, তাহলে 13 + 21 কী যাবে, ডাইরেক্ট যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে কত 34/90, তাহলে 34/90 + 2, তার মানে ডাইরেক্ট বলতে পারি 2 × 34 = 90। কাটাকুটি করা যেত কিন্তু কাটাকুটি এখানে করা নেই, অপশান সি দেখতে পাচ্ছি ডাইরেক্ট আনসার বলা আছে।
দেখো এই প্যাটার্নটির তোমাদের আগেও বলেছি, অনেক ভালো করে শিখিয়েছি, তোমরা আশা করি এখন এই প্যাটার্নটি খুব ভালো করে বুঝে গেছো। দেখো এখানে ওরকম কোনাকুনি গুণ করে বা পয়েন্ট নির্ণয় করে করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি কি বলেছি, সবসময় ভাববো এরমভাবে 6/9 আছে এখানে, প্রত্যেকটা প্রপার ফ্র্যাকশন মানে কি লব অবশ্যই হর অপেক্ষা ছোট, ঠিক আছে। তাহলে 7/84 দেখতে পাচ্ছি, 48 কত 79 দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি 48/55, 48/55। ওকে, এবার দেখো আমি এখানে দুটো জিনিস বলছি, খুব ভালো করে বুঝবে। যে দেখো প্রথমে এই দুটো ফ্র্যাকশন দেখো, খুব ভালো করে বুঝবে। 48/79, 48/55। আমাকে বলো যে 1/2 আর 1/3 এদের মধ্যে কে বড়? তুমি বলো দাদা 1/2, এখানে উপরেও লব 1, এখানেও উপরেও লব 1, এখানে 2 আর এখানে 3, তাহলে হাফ অবশ্যই 1/3 অপেক্ষা কি, হাফ অবশ্যই 1/3 অপেক্ষা কি বড়। মানে কি 1কে দুটো পার্ট করা হয়েছে, এর একটা 1 তাকে দুটো ভাগ করা হলো, আর সেই 1কেই 3টে ভাগ করা হলো। তাহলে কোনটা বড় হবে? এই পার্টগুলো বড় হবে না এই পার্টগুলো বড় হবে? অবশ্যই তুমি বলবে এই পার্টটা বড় হবে রাদার দ্যান দিস, তাই তো। তার মানে হাফ হচ্ছে গ্রেটার দ্যান 1/3। তাহলে যখন দেখবো দুটো ভগ্নাংশের লব সেম আছে, যেখানে হর বড় সে হচ্ছে ছোট, আর যেখানে হর ছোট সে হচ্ছে বড় ভগ্নাংশ। তাহলে দেখো 48 এখানেও 48 এখানেও লব সমান আছে। তাহলে যেখানে দেখবো কি, যেখানে দেখবো আমার হর বড় সে ছোট, আর যেখানে দেখব হর ছোট সে হচ্ছে বড়। তার মানে 48/79 আর 48/55 মধ্যে আমার যেহেতু বড় খুঁজতে বলেছে, আমি 79কে অমিট করে দেবো, কারণ এই ভগ্নাংশটি হচ্ছে ছোট ভগ্নাংশ এর থেকে। তাহলে এ অলরেডি বেরিয়ে গেল। এবার দেখো 6/9, 7/84, 48/55 মধ্যে খুঁজবো আমি কে বড় কে ছোট। দেখো 6/9, দেখো 6/9 এটাকে আমি বলতে পারি 6 থেকে কত গুণ করলে 9 হয়? তোমরা 6কে 1.5 গুণ করলে 9 হয়। 7কে কত গুণ করলে 84 হয়? তুমি 12 গুণ করলে 84 হয়। 48কে 55, 48কে কত গুণ করলে 55 হয়? 48কে দেখো 55/48 করলে সাপোজ 1.1, সাপোজ, এর বেশি তো হবে না, তাই তো। দেখো তুমি যদি দেখো 55/48 করে দেখো, তাহলে দেখো এখানে 55 হয় লিখবে, 48, 1কে 48, 8 থেকে 15 কত 7 দিলে, তাই তো। তারপরে দেখো পয়েন্টের জন্য একটা শূন্য বসবে, 48 2×96, তার আবার 1.1, তাহলে 1.1 কাছাকাছি হবে, বা 1.2 অ্যাপ্রক্স, ঠিক আছে, এর বেশি তো হবে না। তাহলে আমি বলেছি যে যেখানে দেখবো এই গুণিতক যে কত গুণ হচ্ছে সেটা সব থেকে কম সেই ভগ্নাংশ তত বড় হবে, সেই ভগ্নাংশ তত বড় হবে। তাহলে দেখো এখানে 1.5 গুণ হচ্ছে, এখানে 12 গুণ হচ্ছে, এখানে 1.1 গুণ হচ্ছে, সব থেকে ছোটো কোনটা 1.1, তাই তো। তার মানে সব থেকে বড়ো ভগ্নাংশ হবে 48/55, আর সব থেকে ছোটো ভগ্নাংশদের মধ্যে 7/84, কারণ এখানে সব থেকে বেশি গুণ হচ্ছে। ওকে, তাহলে লবকে কত গুণ করলে হর হয়, সেখানে এই গুণফলটা সব থেকে বড়ো, সে সব থেকে ছোটো ভগ্নাংশ, আর যেখানে গুণফলটি সব থেকে ছোটো সে সব থেকে বড় ভগ্নাংশ। তাহলে 48/55 অপশান এ হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, একটি গ্রামের জনসংখ্যা ছিল 1,30,000, প্রথমে বছরে এটি 10% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 30% বৃদ্ধি পায়, 2 বছরে জনসংখ্যা কত হবে? আশা করি এই প্রশ্নের আনসার আর বারবার করে বলার দরকার নেই। প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে মানে কি 10-এ 1 মানে 11 গুণ হয়েছে, 30% মানে হচ্ছে কি 3-এর 10 মানে 10-এ 3 মানে 13 গুণ হয়েছে, দ্যাটস ইট। তাহলে এবার দেখো 0 0 দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, 13 কত 169, 169 ইন্টু 11, 169 ইন্টু 169 এরকম লিখতে পারো, 9 9 15 5, 6 1 7 1 8, 1859 কোথায় আছে? অপশানে। তাহলে 185900 হয়ে যাবে কারেক্ট আনসার। কী বলা হয়েছে? একই সুদের হারে 2 বছরের সরল সুদ 60 এবং চক্রবৃদ্ধি সুদ 66 টাকা হলে মূলধন নির্ণয় করতে হবে। খুব ইজি একটা প্রশ্ন, শুধু মনে রাখতে হবে দুটো কথা, 60 টাকার 66 টাকার গল্প। গল্প কি না, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট এদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে প্রত্যেক বছর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার প্রত্যেক বছর আমি দেখতে পাবো সমান একই ইন্টারেস্ট পাবো, এবং সেটা মূলধনের ওপর, ঠিক আছে। তাহলে 60 টাকা যদি আমার 2 বছরের সুদ হয়, তাহলে প্রত্যেক বছর আমি 30 টাকা করে পেয়েছি। সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয় না, প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সেম থাকে। প্রথম বছর 30 টাকা সিম্পল ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্টও 30 টাকা পাবো। সেকেন্ড ইয়ারে গিয়ে 30 টাকা তো পাবোই, এই 30 টাকা তো পাবোই, আবার এই 30 টাকার ওপরে এই আগের বছরের 30 টাকার ওপরে কিছু ইন্টারেস্ট পাবো, আর সেই কিছু ইন্টারেস্টে হচ্ছে 6 টাকা, কারণ কি টোটাল 66 টাকা সুদ হয়েছে আমার, 60 তো এখানেই হয়ে গেল, তাহলে 6 টাকা পড়ে থাকে এক্সট্রা। তাহলে এই 6 টাকাটা কোথা থেকে এলো না, এই 30 টাকার ওপর আবার সুদ পেয়েছি, তাহলে 30 টাকায় 6 টাকা সুদ, তাহলে রেট অফ পার্সেন্টেজ আমি এখান থেকে পেয়ে যাবো। তাহলে কত 6/30 ইন্টু 100, তাহলে আলটিমেট কত হলো? আমি বলবো দাদা 5, এখানে হচ্ছে 20, তার মানে রেট অফ পার্সেন্টেজ হয়ে গেল আমার 20%। কত পার্সেন্টেজ? 20%। এবার আমাকে বলো 20% রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট 1 বছরের ব্যাচ 30 টাকা, তাহলে মূলধন কত? তাহলে আমরা জানি এসআই ইজিক্যাল টু কি PRT/100 না? বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ব্যাস এসআই কত পেয়েছি না, এসআই আমি পেয়েছি কত টাকা
30 টাকা এক বছরে, পি কত আমার নির্ণয় করতে হবে, আর পার্সেন্ট কত 20, আর টি কত 1/100, 20 এখানে 5, তার মানে আলটিমেট কী হয়ে গেলো না পি ইজ ইকুয়াল টু কত 30 × 5 150 টাকা, তার মানে 150 টাকা আমি ব্যাংকে রেখেছিলাম, অপশান ডি। নেক্সট প্রশ্ন, 2000 টাকার ওপর বার্ষিক 6.2% সরল সুদের হারে 14 ফেব্রুয়ারি 2023 থেকে, আচ্ছা এটা 14 এপ্রিল না, 28 এপ্রিল করে নাও, 28 এপ্রিল 2023 পর্যন্ত সময়ের জন্য সরল সুদ কত হবে, ঠিক আছে। তাহলে যখন দেখবো এরকম টাইম গ্যাপ বলা হয়েছে, এরকম দিন সংখ্যার গল্প বলা, তাহলে আমার দিন সংখ্যা আমাকে কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। মোস্টলি এই যে দিন সংখ্যাগুলো থাকে, এই দিন সংখ্যাগুলো সাধারণত 365 ফ্যাক্টর থাকে। 365 আমরা জানি এক বছরের টোটাল দিন সংখ্যা থাকে, ঠিক আছে। যদি লিপিয়ার না হয়, লিপিয়ার হলে সেটা 366 হবে, কিন্তু মোস্টলি লিপিয়ার না হওয়ার প্রশ্নই থাকে গল্পে, এবং সেখানে আমরা দেখব 365 কোনো ফ্যাক্টর থাকবে, মোস্টলি 73 বেশি থাকে। আর এখানে দেখো 14 ফেব্রুয়ারি, তাহলে 2023 হচ্ছে কি লিপিয়ার নয়, তার মানে 28 দিন, তার মানে 14 ফেব্রুয়ারি থেকে মানে হচ্ছে আর 14 দিন বাকি আছে ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসে 31 দিন, আর 28 এপ্রিল মানে আরও 28 দিন, তাহলে দেখো কত হচ্ছে, 4 আর 1 5, 13 3, এখানে 3 আর 2 5, 1 6 1 7, দেখো 73 ডেজের গল্পই বলা হয়েছে, একটু আগেই বললাম না। তাহলে 73 ডেজের গল্প আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 2000 টাকার ওপর কত পার্সেন্ট, 6.25%, আর 6.25 মানে আমরা বলতে পারি 6×1/4, মানে 25/4, মানে 25/400, এটা বলতে পারি। আর দিন সংখ্যা কত না 73 দিনের গল্প, আর 73 দিনকে আমি কি বছরে করলে আমাকে কী করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার কী নির্ণয় করতে হবে, সরল সুদ কত হবে, আমাকে এসআই নির্ণয় করতে হবে। তাহলে এসআই হচ্ছে এটা PRT/100, তাই তো। এবার দেখো 100 এখানে লিখতে হবে একটা, সরি 100 লেখার প্রয়োজন নেই, আমি এখানে 400 তো করেই দিয়েছি, 6×1/4, তাই তো। তাহলে এবার দেখো এখানে 400 এখানে কতবার যাচ্ছে, পুরোপুরি 5 বার, আর দেখো 73 এখানে 5, 365, 5 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এসে গেলে কত 25 টাকা। অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান।